আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই সংবাদ শিরোনাম। ঋণ একটি মানবাধিকার, জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিটি কৃষকের ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিতর্কিত কাউকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না দেবার পরামর্শ বিএনপির। দুজন উপদেষ্টা নিয়োগে সরকারের কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছে, দাবি গণতন্ত্র মঞ্চের। এবং পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল হলেও জমি অধিগ্রহণ এবং উন্নয়নের নামে খরচ ৮০০ কোটি টাকা, ২ শতাধিক পরিবার ভিটে মাটি ছাড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের সাইডলাইন গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পার্মার ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো এতে উপস্থিত ছিলেন। ডাচ যুবরাজ ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা ও অর্থ কিভাবে কৃষি উৎপাদন বাড়াচ্ছে তা তুলে ধরে বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এসব সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। জলবায়ু সংকটে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের চাহিদা বছরে $১,২০০ কোটি বা ১,৪৪,০০০ কোটি টাকা। বছরের পর বছর বাংলাদেশকে যে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে তা পূরণ ও পরিচ্ছন্ন শক্তি যোগাতে এই অর্থ প্রয়োজন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 এর আসরে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। পরিবেশের কারণে বাংলাদেশকে অস্বাভাবিক বন্যার মোকাবিলা করতে হচ্ছে। বন্যাপ্লাবিত চিরায়ত এলাকাগুলো ছাড়াও এবার ডুবেছে নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুরের বিস্তীর্ণ এলাকা। এবছরে ৬টি বন্যার মোকাবিলা করতে হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এসব হচ্ছে জলবায়ু সংকটের কারণে। শুধু বন্যার কারণেই এবছর দেশের ক্ষতি হয়েছে প্রায় $১.৫ বিলিয়ন। ওদের কার্বন এমিশনস এর যে এফেক্টটা হয়, নেগেটিভ এফেক্টটা, ওটা আমাদের কাছে আসে। সো দ্য পিপল হু সাফার দ্য মোস্ট আর দ্য ওয়ান্স হু আর রেসপন্সিবল দ্য লিস্ট। তো আমাদের বক্তব্য ওখানে হলো যে টেকনোলজি ট্রান্সফার যত করা যেতে পারে, উইল বি ভেরি হ্যাপি টু রিসিভ ইট। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাট জেলা মাঠে শহীদ জিয়াউর রহমান ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহ্বান জানান। নতুন উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে না আসতে পারে সে ব্যাপারে ডক্টর ইউনূস সরকারকে সতর্ক থাকতে হবে। কোনো বিতর্ক তৈরি হলে রাজপথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় দ্রুত সংস্কার শেষ করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয়। আমি সবাইকে অনুরোধ করবো যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। আমরা আশা করবো এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। বিতর্কিত দুই ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার নিয়ে সেমিনারে তারা বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিদ্যমান সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। মাজহারুল হক মুহাজির জানাচ্ছেন বিস্তারিত। মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে সংবিধান সংস্কার বিষয়ে এই সেমিনার করে নাগরিক ঐক্য। সংবিধান পুনর্লিখনের চেয়েও সংস্কার কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরেন রাজনীতিবিদরা। দেশে একটা বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংবিধান দরকার। আমরা অভ্যুত্থান করেছি, আমরা একটা বিপ্লব করিনি।
বিপ্লব করলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ হতো না। ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন, কোন সরকার যে জনগণের অধীন, সেটা কোনোভাবে আর ছাপিয়ে নেওয়া যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবিধানের জন্য জনগণ নয়, সংবিধান হতে হবে জনগণের জন্য। ক্ষমতার মোহে আবারও যদি আমরা সরকারে গিয়ে অথবা সরকারে যাবার আগেই অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদের চোরাবালিতে ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু যতই সংবিধান সংস্কার করি, সরকার সংস্কার করি, প্রশাসন সংস্কার করি, পুলিশ সংস্কার করি, বিচার বিভাগ সংস্কার করি, কোনো কিছুতে কোনো কাজ হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেটা ঝগড়া। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধার না, উপদেষ্টা বানাবে 7টা ভালো লোক পায় না। পরে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব তুলে ধরা হয়। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 28 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে 25 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 3 জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল হলেও অধিগ্রহণ করা হয়েছে 1000 একর জমি। ভূমি উন্নয়নের নামে ব্যয় করা হয়েছে 850 কোটি টাকা। ক্ষতিপূরণ ও পুনর্বাসন না করেই ভিটেমাটি থেকে তুলে দেওয়া হয়েছে 2 শতাধিক পরিবারকে। বাতিল হওয়া এই প্রকল্পের অধিগ্রহণকৃত জমি ও ভিটেমাটি ফেরত দেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। এই ফসলি জমির মতো 3 ফসলি জমি ভরাট করা হচ্ছে বালু দিয়ে। 2018 সালে আশুগঞ্জ 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণে পটুয়াখালীর কলাপাড়ায় 1000 একর জমি অধিগ্রহণ করে সরকার। মাঝে এই প্রকল্পের কাজ বন্ধ থাকলেও এখন ইমারত নির্মাণের উপযোগী করে তৈরি করা হচ্ছে মাঠ। সীমানা প্রাচীর তুলে দিয়ে ভরাট করা হয়েছে শত বছরের খাল। উচ্ছেদ করা গ্রামবাসীর অধিকাংশ পরিবারকে দেয়া হয়নি জমির মূল্য সহ ক্ষতিপূরণ। পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে এমন উচ্ছেদ আর লুটপাটের পসরা খুলে বসেছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। পুষ্কুরি সারছি, ঘর বাড়ি সারছি, বাড়িঘর সারছি, ফল ফসল টসল হইতে রাস্তা নাই, বেরিবেত নাই কোনো। আমরা খুব দুর্ভোগে আছি। শিখছি কৃষিকাজ, কিন্তু এখন আমাদের তো কর্মসংস্থান জায়গা জমি লই গেছে, টাকা পয়সা উঠাতে পাইনি, পুনর্বাসন পাইনি, আমাদের তো খুব কষ্ট হইতেছে। অধিগ্রহণ প্রক্রিয়ার শুরুতেই স্থানীয়রা উচ্চ আদালতে মামলা করলেও পুলিশে হয়রানির ভয় দেখিয়ে মামলা তুলতে বাধ্য করা হয় বাদীকে। যখন এই জমি নেয় তাহলে আমি হাইকোর্ট করছি, হাইকোর্টও 4 বছর করছে, থানায় কোনো দারোগা ইয়া এই দেবপুর করমদাতলি কলেজ গান্ধী আমার প্রসার চাপ করে যে তুমি যদি কেস না উঠো তা তোমার নামে রেপ কেস হবে। পুলিশ দিয়ে মনে করেন 3 ঘন্টা সময় আমাকে দেয় নেই, এর মধ্যে সব ভাঙচুর ফসা আমারটা ভাঙিয়া ওই ভাইয়ের দেওয়া ভাঙছে। তবে এখনো চূড়ান্ত কোনো পরিকল্পনা গ্রহণ করেনি সরকার, এমন তথ্য জানালেন এই প্রকল্প কর্মকর্তা। যেহেতু এখানে আমাদের কাছে জায়গা আছে, অলরেডি অধিগৃহীত জায়গা আছে, সেক্ষেত্রে আমরা আশা করছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অবশ্যই আমাদের অনুমতি দিবে এবং আমরা এটা জাতীয় গ্রিডে অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারব। বাতিল প্রকল্পে কেন 1000 একর জমি অধিগ্রহণ করা হলো এমন প্রশ্নে কথা বলতে রাজি হননি পটুয়াখালী জেলা প্রশাসক। 2021 সালে কয়লা ভিত্তিক এই প্রকল্প বাতিল করা হয়। এরই মধ্যে সরকারের নিজস্ব তহবিলের 770 কোটি টাকা সহ প্রকল্পে ব্যয় করা হয়েছে 853 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
জয়পুরহাটে আলু বীজ রোপণে ব্যস্ত কৃষকরা, তবে সিন্ডিকেটের কারণে বস্তা প্রতি 1200 টাকা বাড়তি দামে বীজ কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি সারের দামও বেশি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করে ছোট ব্যবসায়ীদের উপর দায় চাপালেন বড় ডিলাররা। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জয়পুরহাটে মাঠের পর মাঠ জুড়ে শুরু হয়েছে আলু বীজ বপনের কাজ। চলতি মৌসুমে জেলায় 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। তবে অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে আলু বীজ বিক্রি করছেন। পাশাপাশি সারের দামও বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ কৃষকের। বাজার মনিটরিং সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। বর্তমানের জন্য 4,042-4500 যার কাছ থেকে যেমন রেটে পাইতে চাই বিক্রি করছে। আমরা এর আগের বছর যে সার কিনছি 1900-2000 টাকা জোড়া, কিন্তু এখন আমাদের কিনতে হচ্ছে 2550-2600 কর থেকে 2800 কর থেকে 3000। আলুর দাম বেশি, সারের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। আমরা বেচতে গেলে দাম নেই। তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে বিশেষ আবেদন, যেটা তদন্ত করে দেখানো হোক। ডিলারদের দাবি, সরকার নির্ধারিত দামে বীজ আলু বিক্রি করছেন তারা। বীজ ও সারের সংকট নেই জানিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কেউ যদি কোনো ব্যবসায়ী বা কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নেওয়া থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বছরে 10 থেকে 12 লাখ মেট্রিক টন আলুর চাষ হয় দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী এই জেলায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় রাজধানী সহ সারা দেশে। তাই আলু বীজ ও সার ন্যায্য দামে পেতে প্রশাসনের নজরদারির আহ্বান আলু চাষীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইউরোপের হার্ট সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত হল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে বক্তারা বলেন, 24 গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশের মানুষ এখন মুক্তভাবে জীবনযাপন করতে পারছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বাধাহীনভাবে তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারায় সন্তোষ জানান তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লুরজান বিএনপির সভাপতি ইসমাইল হোসেন কাউসার। এতে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ড বিএনপির নেতা মোফাজ্জল মল্লিক সাজিল। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় খেলা শুরু হবে 6টায়। ভুটানের বিপক্ষে সেপ্টেম্বরে নিজেদের সবশেষ আন্তর্জাতিক ম্যাচের একটিতে জয় পেলেও কাবরেরার দল হেরে যায় আরেক ম্যাচে। গোল স্কোরারের অভাবই বেশি ভোগাচ্ছে লাল সবুজ দলের প্রতিনিধিদের। ম্যাচটি কোচ কাবরেরার জন্য পরীক্ষার। 31শে ডিসেম্বর তার সাথে শেষ হচ্ছে চুক্তি। সেই মেয়াদ বাড়বে কিনা তা নির্ভর করবে এই 2 ম্যাচ সিরিজের পারফরম্যান্সের ওপরও। তার অধীনে দুবারের সাক্ষাতেই মালদ্বীপকে হারায় বাংলাদেশ। আজকের ম্যাচে দলে নেই জামাল ভুঁইয়া, অধিনায়কত্ব করবেন তপু বর্মন। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। ঋণ একটি মানবাধিকার, জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিটি কৃষকের ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিতর্কিত কাউকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না দেবার পরামর্শ বিএনপির। 2 জন উপদেষ্টা নিয়োগে সরকারের কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছে, দাবি গণতন্ত্র মঞ্চের। এবং পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিল হলেও জমি অধিগ্রহণ এবং উন্নয়নের নামে খরচ 800 কোটি টাকা, 2 শতাধিক পরিবার ভিটে মাটি ছাড়া। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।